আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প লেখিকা সুলগ্না মিত্রের কলমে লেখা শুধু তুমি চাও যদি। আপনাদের সঙ্গে রয়েছি আমি উর্নিশা আর আমি অমিত। অন্তিম পর্ব। ভিতরে আসবো উৎসব? গলার আওয়াজটা ধীর স্বরে ভেসে এলেও ওই একটা চিরকাঙ্ক্ষিত কণ্ঠস্বরের ঝাপটায় আমার মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এতক্ষণ ধরে প্রাণপণে যেসব যুক্তির পাহাড় সাজাচ্ছিলাম আমি, সেই সবই যেন মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের মতো ভেঙে পড়ল। কি করে থাকবো আমি ওকে ছেড়ে? কি করে বাঁচবো ওর এই গলার স্বর শুনতে না পেয়ে? ওর হাসি মুখটা রোজ দেখতে না পেলে, ওর চুলের ওই মাতাল করা গন্ধে রোজ হারিয়ে না গেলে, ওর শরীরের ওই স্নেহ মাখানো নরম স্পর্শে রোজ ডুবে না গেলে, ওকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নিজের সর্বস্ব দিয়ে ভালোই না বাঁচতে পারলে আর কিসের জীবন? কিসের জন্যেই বা বেঁচে থাকা? আমার তো প্রত্যেকটা দিনই শুরু হয় ওর ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে, আর আমার রাতও শেষ হয় ওকে নিজের বুকের মাঝে দুহাত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরে। ওই যদি না রইল, তাহলে আর কি বা বাকি রইল এই জীবনে, এই শরীরে, এই মনে? সবই তো নিঃস্ব, রিক্ত, পরিত্যক্ত। না 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 না, এসব 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 আমি কি ভাবতে শুরু করেছি? আমি কেনই বা ভাবছি? আমি না নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি স্বামীর কর্তব্য পালন করব বলে? তাহলে আর এখন ওকে চোখের সামনে দেখে এত দুর্বলতা কিসের আমার? খারাপ তো আমি ওর সাথে কিছু কম করিনি। এই ডিভোর্সের অভিশাপ তো প্রথমে আমি টেনে এনেছিলাম আমাদের জীবনে। আমি তো ওকে বাধ্য করেছিলাম বাড়ি ছাড়তে। আমি তো কালো উত্তেজনার বশে কত খারাপ ব্যবহার করেছি ওর সাথে। আমার জন্যে আমার কোম্পানিতে এসেই তো ওর যত ভোগান্তি। তাহলে এখন তো আর সেই সব শাস্তি পাওয়া থেকে মুখ লুকিয়ে পালিয়ে গেলে চলবে না। উর্মিকে তো আমাকে ফেস করতেই হবে। তাহলে কাল রাত থেকে কেন এত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি? কেন চাইলেও লজ্জা, কুণ্ঠা আর ভয়ের একটা অদৃশ্য গণ্ডি আমাকে বারবার আটকাচ্ছে ওর কাছে যাওয়ার থেকে? না না না, আজ যে আমাকে অনেক অনেক শক্ত হতে হবে। নিজের না হোক, অন্তত নিজের ভালোবাসার মুখ চেয়ে আজ তোকে শক্ত হতেই হবে উৎসব। বড় করে একটা দীর্ঘশ্বাস নিয়ে অবশেষে আমি প্রস্তুত হলাম জীবনের সবচেয়ে কঠিন এবং যন্ত্রণাময় লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এসো উর্মি। কথাটা বলা মাত্রই উর্মি দরজা ঠেলে ভিতরে ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়িয়েই একবার মিষ্টি হেসে বলল, উৎসব, আসলে আমার না তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, সেজন্য আর দেরি না করে আমি এখানে চলে এলাম। না চাইতেও আজ বারবার আমার চোখ চলে যাচ্ছিল ওর ওই সুন্দর দুটো চোখ আর ওই অমলিন সুন্দর হাসিটার দিকে। আচ্ছা, আজকে উর্মিকে কি একটু বেশি খুশি খুশি লাগছে, তাই না? ওর দিকে আরো কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকলে হয় না? না না না, এসব আবার কি ভাবতে শুরু করেছি আমি? দ্রুত উর্মির দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নিজের অবাধ্য মনকে কোষে নিয়ন্ত্রণ করে গলা ঝেড়ে খানিক গম্ভীরভাবেই আমি বলতে শুরু করলাম, হ্যাঁ উর্মি, আমারও আজ তোমাকে একটা জরুরি কথা বলার আছে। আসলে না উৎসব, আজকে আমাকে আগে বলতে দাও প্লিজ। সেদিন বিবাহ বার্ষিকীর দিনেও তো আগে তোমাকেই বলার সুযোগ দিয়েছিলাম আমি। আর তখন তুমি কি করেছিলে মনে আছে? তুমি সেদিন আমাকে ডিভোর্সের পেপার ধরিয়েছিলে। আমি কোথায় ভেবেছিলাম কনফেস করব তোমার কাছে, আর তুমি কি না, ছাড়ো, বাদ দাও। আজকের কথাটা কিন্তু আমিই আগে বলবো উৎসব, আর তুমিও কিন্তু একদম আটকাবে না আমাকে। ওর এই অকাট্য অভিযোগ শুনে আমিও বাধ্য হলাম ঘাড় নেড়ে ওকে সম্মতি জানাতে। নিয়তির নিষ্ঠুর পরিহাসে তো আজও আমাকে সেই ডিভোর্সের কথাই বলতে হবে ওর সামনে। তাই ওর হাসি খুশি মুখটাই না হয় আরো কয়েক মুহূর্তের স্থায়িত্বটুকু অন্তত পাক। উৎসব, আমি আমি বলছিলাম কি হয়েছে উর্মি? আমার কাছে কিছু বলতে তোমার আবার এত দ্বিধা কিসের? বলে ফেলো যা বলতে এসেছো, নাহলে কিন্তু আমি প্রেগনেন্ট উৎসব। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। কথাটা দ্রুত হলেও তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ধ্বনি এতটাই স্পষ্ট এবং নিখুঁতভাবে আমার মস্তিষ্কে পৌঁছালো
যে কিছুক্ষণের জন্য হয়তো আমার শরীরের সেই সদা ব্যস্ত অংশটিও থম মেরে কেবল আত্মস্থ করার চেষ্টা করে গেল। এই সদ্য শুনতে পাওয়া কথাটির আক্ষরিক অর্থ কে? কি কি বলল উর্মি? ও ও মা হতে চলেছে, আমি আমি বাবা হতে চলেছি। আমাদের আমাদের সন্তান, আমাদের নিজেদের সন্তান আসতে চলেছে। সত্যি? আসলে কালকেই না ফেরার সময় হঠাৎ আমি গাড়িতেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম জানো। আর তখন শীর্ষই আমাকে একটা ক্লিনিকে নিয়ে যায়। ওখান থেকে আজ রিপোর্টটা দিয়েছে। ডক্টর নিজেও কনফার্ম করেছেন আমি সত্যি কনসিভ করেছি। তুমি ভাবতে পারছো উৎসব, আমি সত্যি আমাদের সন্তানকে জন্ম দিতে চলেছি। উর্মি এক নাগাড়ে কথা বলেই চলেছে, কিন্তু তবুও সেসব কোনো কথাই আর আমার কানে ঢুকছে না। কারণ আমার মনের ভেতরে প্রতিটা মুহূর্তে যে কি ভীষণ তোলপাড় ঘটে চলেছে সেটা আমি আর কাকে বোঝাবো। ঈশ্বর, নিয়তি, ভাগ্য সবকিছুই যেন আজকের এই একটা দিনে আমাকে নিয়ে কোনো এক নিষ্ঠুর পাশবিক খেলায় মেতে উঠেছে। একদিকে সে আজ আমাকে সুখের ঝুলি উজাড় করে সন্তান সুখ দিয়েছে, অন্যদিকে আবার একই সঙ্গে উনি আমার স্ত্রী সন্তানকে চিরকালের মতো হারিয়ে ফেলার সমস্ত নিশ্চিত ব্যবস্থাও করে দিয়েছেন। এবার আমি কি করব? এই অবস্থায় উর্মিকে কি করে আমি ডিভোর্সের কথা বলবো? আর ওই বা কি করে সেই ধাক্কাটা মেনে নেবে? না 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 না, আজকের দিনে অন্তত এইভাবে আমি উর্মিকে কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। কিন্তু তারপরেই হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল সেই নোংরা ভিডিওটা, যেটাকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দিয়েছে শীর্ষক। না না, ও একটা শয়তান, একটা বদ্ধ উন্মাদ। ও চাইলে করতেই পারে। ও করতে পারে না এমন কোনো কাজ হয় না। ওর হাত থেকে উর্মিকে আমাকে আগে বাঁচাতে হবে। আর শুধু উর্মি নয় তো, আমাদের সন্তান, তাকেও তো নিরাপদে রাখতে হবে আমাকে। এখন আর দুর্বল হলে চলবে না, কোনো মতেই আর দুর্বল হলে চলবে না। উৎসব, কি হলো? তুমি তুমি খুশি হওনি? উৎসব, আমাদের সন্তান আসতে চলেছে, যেন তুমি কিচ্ছু বললে না তো। কি হয়েছে তোমার? বলিনি কারণ এই খবরে সত্যিই কি আমার খুশি হওয়ার মতন কিছু আছে উর্মি? তুমি নিজেই ভেবে বলো তো, তোমার সন্তান কি আদৌ আমাদের? আমার প্রত্যাশা মতোই কথাটা শুনেই উর্মি চমকে উঠল। ওর এতক্ষণের হাসি খুশি ঝলমলে মুখটা নিমেষে ঢাকা পড়ে গেল আকস্মিক আঘাত আর যন্ত্রণার কালো মেঘে। তবুও সেই অবিশ্বাসের সুরেই ও জিজ্ঞাসা করলো আমাকে, মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো উৎসব। আমি কিন্তু তোমার কোনো কথার মানে ঠিক করে বুঝতে পারছি না উৎসব। ঠিক কি মিন করতে চাইছো তুমি? আমি যে ঠিক কি মিন করতে চাইছি সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না উর্মি? আমার যে কখনো কোনো সন্তান হতে পারে না সেটা জানার পরেও তুমি যখন আজ এসে বলছো যে তুমি প্রেগনেন্ট, তার ঠিক কি মানে দাঁড়ায়? তার তো একটাই মানে দাঁড়ায় যে এই সন্তান আদৌ আমার নয়, বরং তোমার অন্য কোনো পুরুষ বন্ধুর, যার সাথে মাঝরাতে হাত ধরে বাড়ি ফিরতেও তোমার এতটুকু লজ্জা হয় না। আর উৎসব, আমার কথা শেষ হবার আগেই নরম 5 আঙুলের একটা তীক্ষ্ণ আঘাত সপাটে এসে পড়ল আমার গালের উপরে। কিন্তু সেই আঘাতেই হয়তো জীবনের সবচেয়ে বড় প্রশান্তি খুঁজে পেলাম আমি। নিমেষের মধ্যে ঝুঁকে নেমে আমার জামার কলার দুটো চেপে ধরে রাগ আর যন্ত্রণায় বিদ্ধ স্বরে উর্মি যেন কোঁকিয়ে উঠল। কি বললে তুমি আমাকে? এই সন্তান তোমার নয়, তাই না? আমি কিনা অন্য কারোর সাথে? আমাকে এতটা নিচে নামাতে তোমার এতটুকু বাঁধলো না উৎসব? তুমি কিনা শেষ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে? হ্যাঁ তুললাম, যেটা মনে হয় আমার আমি সেটাই বলেছি। মনের ভিতরে হাজারটা ছুরি যেন আমার হৃদয়টাকে ফালা ফালা করে কাটতে শুরু করলো। তবুও আমি নিজের গাম্ভীর্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে বললাম কথাগুলো। কিন্তু তবুও কথাগুলো আমার না চাইতেও বারবার যেন আটকে যেতে লাগলো, গলার কাছে জমাট বাঁধা বোবা কান্নার সামনে। তো তোমার মতো মেয়ের সাথে আর সংসার করা যায় না উর্মি। তাই কালই আমরা ডিভোর্স ফাইনালাইজ করব।
তুমি তারপর না হয় তোমার তোমার গোপন প্রেমিকের সঙ্গে থেকো, কিন্তু কিন্তু কাল আগে কোর্টে চলে এসো। ডিভোর্স? আবার সেই ডিভোর্স? উর্মি এবার যেন মরিয়া হয়ে চিৎকার করে উঠল নিজের সর্বশক্তি দিয়ে। ওকে এইভাবে উত্তেজিত হতে দেখে আমারও দুশ্চিন্তা বেড়ে যাচ্ছিল, কিন্তু আমি কিছু বলার আগেই ও হঠাৎ আমার একদম সামনে এসে আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে অদ্ভুত একটা মায়া ভরা স্বরে বলে উঠল, সত্যি কথা বলো উৎসব, তুমি সত্যি আমার থেকে ডিভোর্স চাও? তুমি সত্যি মন থেকে বিশ্বাস করো যে এই সন্তান তোমার নয়? আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি কি হলো, বলো। তুমি নিজে থেকে ডিভোর্স দিতে চাও আমাকে? হ্যাঁ হ্যাঁ চাই, আমি চাই চাই চাই, ভীষণভাবে চাই। আমি জানি এই মুহূর্তে এতটুকু দুর্বল হলে উর্মি ঠিক ধরে ফেলবে আমার সত্যিটা, তাই আমিও নিজের অনুভূতির গলা চিপে প্রচন্ড রকমের দৃঢ় স্বরেই ওকে বলতে লাগলাম, আমি চাই উর্মি, আর সেই জন্যই তো ওই ডিভোর্স অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করিনি আমি। তুমি বুঝতে পারছো না? তোমাকে আর আমি সহ্য করতে পারছি না উর্মি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কালকে এসে সইটা শুধু করে দিয়ে আমাকে এবারে তুমি মুক্তি দাও। কোম্পানিতে যা যা শেয়ার আছে আমাদের দুজনের, সেই সব আমি সমান ভাগে ভাগ করে দেব উর্মি। শুধু তুমি এবার আমাকে একটু মুক্তি দাও প্লিজ, আমি আর থাকতে পারছি না তোমার সঙ্গে। ঠিক আছে। দ্রুত উত্তরটা আসা মাত্রই আমি এতক্ষণ পর একটু সাহস পেলাম চোখ তুলে একবার উর্মির দিকে তাকাতে, কিন্তু এখন আর চোখে মুখে রাগ, দুঃখ, যন্ত্রণার লেশ মাত্র নেই, বরং তার বদলে এসে জমা হয়েছে অনমনীয় এক জেদ আর নির্বিকার মনোভাব। অনুভূতি শূন্য থমথমে একটা স্বরেই ও আবারও বলে উঠল, ঠিক আছে উৎসব, তুমি চিন্তা করো না, কাল আমি সময় মতো চলে আসব তোমায় মুক্তি দিতে। আর কথাটা বলে বিন্দু মাত্র দেরি না করে প্রায় ছুটেই ঘর থেকে বেরিয়ে গেল ও। আমারও ইচ্ছে হলো, আমার প্রচন্ডভাবে ইচ্ছে হলো ওকে গিয়ে আটকাই, একবার অন্তত ওকে স্বামীর অধিকারে নিজের কাছে ডাকি, এত তাড়াতাড়ি ছুটতে বারণ করি, কিন্তু সেসব যে আর আমার অধিকারে নেই। উর্মি চোখের আড়াল হতেই এতক্ষণের হৃদয় ভাঙা যন্ত্রণা যেন এবার আমার চোখে ফেটে অঝোর ধারায় বেরিয়ে আসতে শুরু করলো। হাজার অশ্রুপাতেও যে আজকের আমার পাপ ধুয়ে যাবে না আমি জানি সেটা। আজ আমি নিজের সন্তানের মাকে কষ্ট দিয়েছি, একজন মায়ের সম্মানে আঘাত করেছি আমি। এই পাপের কোনো ক্ষমা হয় না, সত্যি এই পাপের কোনো ক্ষমা হয় না, কিন্তু প্রতিকার তো হয়, তাই না? কথাটা মনে আসতেই ধীরে ধীরে আমার মস্তিষ্কের স্নায়ুগুলো যেন আবার নতুন করে জেগে উঠতে শুরু করলো। অসম্ভব ক্ষিপ্র গতিতে একের সাথে এক তার যেন জুড়ে যেতে লাগলো। এতদিনের এলোমেলো পাজলের টুকরোগুলো যেন আজ এক মুহূর্তেই সবটা মিলে মিশে এক হয়ে গেল আমার চোখের সামনে। না না, আর আমি হারবো না, আর কাউকে হারাবো না আমি। সন্তান উৎসব হেরে গেছে, ভাই উৎসব হেরে গেছে, এমনকি স্বামী উৎসবও বহুবার বাধ্য হয়েছে নিজের অযোগ্যতা মেনে নিতে, কিন্তু আজ পিতা উৎসব আর হারবে না। নিজের সন্তানের কাছে আজ আমি প্রতিজ্ঞা করলাম, সব কিছু ঠিক করে দেবই আমি। শুধু কালকের দিন অবধি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো উর্মি, একটু অপেক্ষা করো। সকাল থেকেই আজ মনটা বেজায় ফুরফুরে হয়ে আছে শীর্ষকের। নিজের জ্ঞাত পূর্বে এত ভালো দিন যে শেষ কবে কাটিয়েছে সেইটা আর ওর মনেও নেই, তবে আগামীকালকের দিনটা হয়তো আরও ভালো কাটবে, কারণ কালই যে উর্মি আর ওই উৎসবের ডিভোর্সের ফাইনাল ডেট। আর একবার ওরা দুজনে আলাদা হয়ে গেলেই উর্মি তখন সম্পূর্ণভাবে ওর। মনে মনে প্রায় সবটা ভেবেও রেখেছে শীর্ষক। প্রথমে হয়তো উর্মি অনেকটা ভেঙে পড়বে, হ্যাঁ কান্নাকাটিও করবে, কিন্তু ওর এই দুঃখের দিনে যখন একমাত্র শীর্ষকই ওর দিকে ভরসার কাঁধটা এগিয়ে দেবে, তখন উর্মি কি আর পারবে বেশি দিন ওকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে? আজ হোক বা কাল, উর্মিকে তো ওর হতেই হবে। সকালে অবশ্য ওই উৎসব মুখার্জিকে চমকাতে গিয়ে শেষটা একটু ঘাবড়েই গেছিল শীর্ষক। লোকটা পা কাটা হ্যান্ডিক্যাপড হলে কি হবে, সব সময় চোখে মুখে এমন একটা ভাব নিয়ে ঘুরে বেড়ায় যেন এই পৃথিবীতে ওর থেকে বেশি সব জানতা জ্ঞানী আর কেউ কোথাও নেই। আর উর্মিটাকেও বলিহারি, বেছে বেছে কেন যে ওরকম একটা হাফ ডেড মালকে বিয়ে করেছিল। অবশ্য যাকে যা হয়েছে ভালোই হয়েছে, এত বছর পর আবারও যে উর্মিকে নিজের এতটা কাছে ফিরে পাওয়া যাবে
সেটা কি কোনোদিনও আশা করেছিল নাকি শীর্ষ? গোটা স্কুলে শুধু তো উর্মিই একমাত্র এমন ছিল যে ওকে সবসময় সঙ্গ দিত। বাকিদের রাগানো কিংবা উত্ত্যক্ত করা থেকে ওকে সর্বক্ষণ রক্ষা করে যেত। স্কুল শেষ হওয়ার পর ঠিক যেদিন ও ভেবেছিল উর্মিকে নিজের মনের কথাগুলো বলে ওকে সারা জীবনের মতো নিজের কাছে রেখে দেবে, ঠিক সেই দিনই বিনা মেঘে বজ্রপাতের মতো জানতে পেরেছিল উর্মির অন্যত্র পড়তে চলে যাওয়ার কথাটা। তারপর থেকে বহু বছর আর উর্মির কোনো খোঁজ পায়নি শীর্ষ। পেতও না হয়তো যদি না এই অপ্রত্যাশিত সুযোগটা ওর হাতে এসে যেত। আর সবকিছু তো হচ্ছেও একেবারে প্ল্যান মাফিকই। সকালে অত কিছু বলে উৎসবকে ভয় দেখিয়েছে, ঠিক কতটা লাভ হয়েছে সেটা তো ভালোভাবেই বোঝা গেল উর্মিকে ওইভাবে বিধ্বস্ত অবস্থায় উৎসবের কেবিন থেকে বেরিয়েই তারপর সোজা বাড়ি ফিরে যেতে দেখে। উৎসব অবশ্য বিকেল অবধি অফিসেই ছিল, তবে ওর অবস্থাটাও যে খুব একটা ভালো নয় সেইটা ওর সেক্রেটারিকে দেখলেও কিছুটা বোঝা গেছে। সারাদিন যেভাবে কুশল বলে ছেলেটা মুখ চুন করে ঘুরেছে তাতে ওর স্যারের বর্তমান মেজাজ মোটামুটি আন্দাজ তো করাই যায়। কিন্তু সব কিছুর শেষে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে উর্মি। ডিভোর্সের কথা শুনেই হয়তো ও প্রচণ্ড ভেঙে পড়েছে, কান্নাকাটিও করছে নির্ঘাত। তাই আর দেরি না করে হাতে থাকা খাবারের প্যাকেটগুলোকে আরেকবার ভালো করে দেখে নিয়ে উর্মির অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে গেল ও। সামনে থাকা গার্ডকে জিজ্ঞাসা করতেই উনি উর্মির ফ্ল্যাটের ঠিকানাটা বলেও দিলেন। কিন্তু বেশ কয়েকবার বেল বাজানোর পরেও যখন ভিতর থেকে কেউ দরজা খুলল না, অবশেষে শীর্ষক বাধ্য হল উর্মির দরজায় বেশ কয়েকবার টোকা দিতে। এবং আরও অদ্ভুতভাবে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ কিন্তু ভিতর থেকে এসে দরজাও খুলল না, বরং দরজাটা নিজে থেকেই যেন খুলে গেল। তার মানে দরজাটা কি এতক্ষণ শুধুই ভেজানো ছিল নাকি? আর তাছাড়া উর্মিও এভাবে দরজা খুলে রেখেছে কেন? মনের মধ্যে হাজারো প্রশ্নের ভিড় উঁকি মারতেই শীর্ষক কৌতূহলী হয়ে সোজা ঢুকে গেল সামান্য টেবিল ল্যাম্পের আলোয় একচিলতে অংশ রঙিন হয়ে থাকা সুবিশাল ফ্ল্যাটের ড্রয়িং রুমে। বেশ কিছুক্ষণ পর অন্ধকারটা চোখ সওয়া হতেই ও দেখতে পেল সোফার গায়ে ঠেস দিয়ে মাটিতে বিছানো কার্পেটের ওপর মাথা নিচু করে বসে থাকা উর্মিকে। এই ঘরের এই আলো আঁধারি পরিস্থিতিতে উর্মিকে যেন একটা ভাঙাচোরা মূর্তির মতো মনে হচ্ছে। কেন জানে না, কিন্তু শীর্ষক যেন চেয়েও পারল না উর্মির দিকে এগিয়ে যেতে, বরং দরজার পাশে যেখানটায় ও দাঁড়িয়েছিল সেখান থেকে হাঁক দিল উর্মির উদ্দেশ্যে। উর্মি, এ কি রে? আরে তুই এইভাবে রাতের বেলা এরকম দরজা খুলে বসে আছিস কেন? আচ্ছা, এতটা ইরেসপন্সিবল তুই কি করে হতে পারিস উর্মি? এভাবে কি কখনো নিজের সিকিউরিটিকে এতটা হালকাভাবে নিতে আছে? আমার চারপাশের মানুষগুলোই যখন আমাকে এতটা হালকাভাবে নিচ্ছে, সেখানে এই সামান্য সিকিউরিটি তার কী বা যায় আসে শীর্ষ? বেশ কিছুক্ষণ পর ওই অন্ধকারের মধ্যে থেকে ধীর শান্ত স্বরে উত্তরটা দিল উর্মি। মাথার ভিতরটা যেন হঠাৎই দপ করে জ্বলে উঠল শীর্ষর। উর্মির একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে তীব্র ভর্ৎসনা সুরেই ও বলে উঠল, এসব কথার কি মানে উর্মি? একটা লোক, জাস্ট একটা লোক তোর সঙ্গে খারাপ করেছে বলে তুই বাকি সবাইকেও এইরকমভাবে দোষী ভেবে নিতে পারিস না? আর তাছাড়া তুই এত কেন ভাবছিস বলতো? কেন ভাবছিস ওই লোকটাকে নিয়ে? ওই লোকটা তো তোকে কোনোদিনই ভালো রাখতে পারেনি, বল? তাহলে কেন এরকম একটা সামান্য কারণের জন্য তুই এতটা ভেঙে পড়ছিস? শোন শোন উর্মি, ভুলে যা সব কিছু। জাস্ট লাইফের একটা ক্লোজড চ্যাপ্টার মনে করে এগিয়ে যা তুই। লেটস জাস্ট মুভ অন ফ্রম হিম। মুভ অন করব? অন্ধকারের মধ্যেই ফিস ফিস করে শব্দ তিনটে উচ্চারণ করেই আবার মাথাটা চট করে নিচু করে নিল উর্মি। কিন্তু তারপর যখন ও আবার কথা বলতে শুরু করল, সেই প্রত্যেকটা কথার মধ্যে অদ্ভুত একটা যন্ত্রণা আর অসহায়তা শীর্ষকের কানেও হয়তো পৌঁছল। কিন্তু শীর্ষ, 7 জন্মের বন্ধন ছিঁড়ে মুভ অন করা কি এত সহজ? নাকি এই সিঁদুর, এই শাঁখা পলা, এসব অভ্যেস থেকে মুভ অন করা সহজ? আর বাকি সব কিছু থেকে না হয় মুভ অন করা গেল, কিন্তু নিজের অনুভূতি, নিজের ভালোবাসা, নিজের দায়িত্ব, নিজের নিষ্ঠা, এই সব কিছু থেকে ঠিক কি করে একবেলায় মুভ অন করা যায় একটু বলতো আমায়। ঠিক এই সুযোগটাই তো এতদিন ধরে খুঁজছিল শীর্ষক। ঠিক যখন ওর সাথে আর কেউ থাকবে না, তখনই তো শীর্ষ একমাত্র ওর পাশে থাকবে।
ওর ভালোবাসার ভর দিয়েই উর্মি আবার উঠে দাঁড়াবে। আর তারপর উর্মি চাইলেও আর ওকে ছেড়ে দিতে পারবে না। শীর্ষ আর দেরি না করে হাঁটু মুড়ে বসে পড়ে উর্মির দুই কাঁধে হাত রেখে বলতে শুরু করলো, শোন উর্মি, দেখ এখন তো তুই এতটা ডিস্টার্বড হয়ে আছিস, সেই জন্যই হয়তো তোর নিজেকে এতটা অসহায় মনে হচ্ছে। কিন্তু তুই একবার একটু ভালো করে ভেবে দেখ, ওই উৎসব ছাড়াও কিন্তু তোর জীবনে এমন অনেক মানুষ আছে যারা তোকে সত্যিকারের ভালোবাসে, সত্যি মন থেকে তোর ভালো চায়। এই তো আমি নিজেই আছি তোর সঙ্গে উর্মি। আমি কথা দিচ্ছি তোকে, এখন থেকে তোর যখন যেভাবে আমাকে দরকার হবে তুই সব সময় আমাকে তোর সঙ্গে পাবি। বলতে বলতেই ওর কাঁধ দুটো ধরেই টেনে এনে উর্মিকে প্রথমবারের মতো জড়িয়ে ধরল শীর্ষ। না, কই, উর্মিও তোকে বাধা দেয়নি। হ্যাঁ, ও হয়তো নিজে থেকে ওকে জড়িয়ে ধরেনি ঠিকই, কিন্তু ওকে আটকায়ও তো নি। সদ্য পাওয়াই নতুন আত্মবিশ্বাসে শীর্ষক তাই আরও আবেগতাড়িত হয়ে বলতে লাগলো, আর আমি কখনো ওই উৎসবের মতো তোকে ছেড়ে যাব না রে উর্মি, কখনো যাব না। তুই শুধু একটা সুযোগ দে, শুধু একটা সুযোগ দে আমায় উর্মি। আমি তোকে সত্যি বড্ড... জানিস শীর্ষক, তোকে না আমি সে ছোটবেলা থেকে বড্ড বিশ্বাস করি রে। কিন্তু ওর একার ওই আলিঙ্গনের মধ্যে থেকেই উর্মির একটা প্রাণহীন নির্বিকার গলা শোনা গেল। সেই ছোটবেলায় স্কুলের অন্য বন্ধুরা, এমনকি টিচাররাও যখন বলতো যে তোর মাথায় গন্ডগোল আছে, বাকিদের মতো তুই স্বাভাবিক নোস, সেসব কথা কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করিনি জানিস। তোর মনে আছে ক্লাস 9-এর প্রীতম যখন ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে ফুল দিয়েছিল, আর তার পরের দিনই টয়লেটে কেউ পিছন থেকে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল? তখন কিন্তু কারুর কথা দিয়ে আমি বিশ্বাস করিনি যে তুই ওই কাজটা করেছিলিস। প্রতিটা মুহূর্তে উর্মির প্রত্যেকটা কথার সাথে সাথে আজ শীর্ষর মনে হতে লাগলো যেন উর্মির সামনে ওর এতদিনকার এত আবরণ সব কিছু আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। নিজেকে আজ উর্মির সামনে বড্ড বেশি লজ্জিত কাপুরুষ মনে হতে লাগলো ওর। বিশ্বাস কর শীর্ষক, আজও যদি কেউ আমাকে তোর নামে কিচ্ছু বলে, দিনের শেষে কিন্তু আমি সেই তোকেই বিশ্বাস করব। শুধু আমার এই বিশ্বাসের দামটা অন্তত দিস শীর্ষক। এই শেষের কথাগুলোই যেন এক নিমেষে শুল হয়ে বিঁধল শীর্ষকের মনের গভীরে, কোথাও কোনো এক গোপন স্থানে। ওর বারবার মনে হতে লাগলো, আচ্ছা উর্মি কেন এসব কথা বলছে? মরিয়া হয়ে শেষবারের মতো জীবনের একমাত্র বন্ধুকে হারানোর ভয়ে শীর্ষক উর্মির দিকে সোজাসুজি তাকিয়ে অনেক কিছুই বলতে গেল। উর্মি আমি ভালোবাসি তোকে শীর্ষ। শীর্ষর কথাটা শেষ হলো না, তার আগেই উর্মির নরম হাতের আলতো ছোঁয়া এসে লাগলো ওর দাড়িতে ঢাকা রুক্ষ গালের ওপরে। উর্মির গলার স্বরে, চোখের দৃষ্টিতেও ঝরে পড়তে লাগলো একই রকম স্নেহসুলভ করুণা। আমি খুব ভালোবাসি তোকে, কিন্তু সেটা একজন বন্ধুর প্রতি অন্য বন্ধুর যে ভালোবাসা হয় সেইটা, তার বেশি অন্য কিছু না তো তোকে দেওয়ার সামর্থ্য আমার আছে, আর না তো অধিকার। বাকি সবকিছু যে আমি 7 জন্মের মতো বিলিয়ে দিয়ে বসে আছি রে, আমার কিছুই যে আমার নেই। জীবনে আজ প্রথমবার হয়তো এমনভাবে কেউ একই সাথে আঘাত আর মলম দুটোই দিতে থাকলো ওর হৃদয়ে। এর আগে তো কেউ কখনো ওকে এমনভাবে প্রত্যাখ্যান করেনি, আবার তেমনি কেউ কখনো ওকে এমনভাবে কাছে টেনেও নেয়নি। স্বস্তি আর যন্ত্রণা, প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে হারিয়ে যেতে থাকার পরেও শীর্ষক আরও একবার শেষ চেষ্টা করে দেখতে চাইল। উর্মি, বলছি আর সব কিছুর পরেও যদি আমি তোর সাথে থাকতে চাই, তোর পাশে থাকতে চাই, তোর হাতটা অন্তত ধরতে চাই, তুই দিবি না উর্মি? তোদের পুরুষদের কেন সবসময় এটা মনে হয় রে? কেন মনে হয় যে আমরা মেয়েরা কোনো অবলম্বন ছাড়া বাঁচতে পারি না? এবার যেন একটা হালকা হাসি খেলে গেল উর্মির চোখে মুখে। শীর্ষকের গাল থেকে হাতটা ধীরে ধীরে সরিয়ে নিয়ে অন্যদিকে কিছুটা মুখ ঘুরিয়ে আনমনেই যেন বলতে শুরু করলো, কেন তোরা সবাই মেয়েদের এত দুর্বল ভাবিস বলতো? মেয়েরা কিন্তু আদৌ বড় বৃক্ষের গায়ে জড়িয়ে থাকা পরগাছা নয়, বরং মেয়েরা হলো পুরুষের সেই বৃক্ষ সমান উন্নতির মূল শিকড়।
সে মাটির গভীরে থাকে বলে লোকে তাদের কন্ট্রিবিউশন দেখতে পায় না, ঠিক। কিন্তু আমরা মেয়েরাই পুরুষের শক্তি এতটা মজবুত করি যাতে তারা গগনচুম্বী সাফল্যের আকাশ ছুঁতে পারে। না শীর্ষক, আমি অতটাও দুর্বল নই রে। আমি অতটাও দুর্বল নই যে একজনের থেকে দূরে সরে যাচ্ছি বলে অন্য কারোর হাত ধরতে হবে আমাকে। আমার জীবনে আমার উৎসব ছাড়ার কাউকে প্রয়োজন নেই আমার শীর্ষ। আজীবন চেয়ে যাওয়ার জন্য ওই একটা মানুষ যথেষ্ট আমার কাছে। বুকের ভিতরটা যন্ত্রণায় ফালা ফালা হয়ে গেলেও সামনে বসে থাকা এই মেয়েটার আশ্চর্য রকমের দৃঢ়তা আর আত্মবিশ্বাসও যেন মুগ্ধ করল শীর্ষকে। কই কই ও তো নিজেও একা থাকাকে কখনো এইভাবে ভেবে দেখেনি। সত্যি কি এইভাবে একা থেকেও ভালো থাকা যায়? ধীরে ধীরে এবার নিজের পেটের উপর হাত রেখে কোমলতায় ভরা পূর্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে একই রকম আত্মবিশ্বাসী স্বরে বলতে শুরু করল উর্মি। এই উর্মি নিজের জীবন নিজেই কাটাতে সক্ষম শীর্ষক। আর এখন তো আমার সঙ্গে আমার সন্তান আছে। প্রয়োজন পড়লে মায়ের কাছে ঠিক কতখানি কঠিন হয়ে উঠতে পারে সেটা তো জানিসই। তাই আমায় নিয়ে আর ভাবিস না, বুঝলি? তার থেকে বরং নিজে একবার মন থেকে কাউকে ভালোবাসার চেষ্টা করে দেখিস, যে ভালোবাসায় তোকে কাউকে জোর করে বাঁধতে হবে না। সে নিজেই আজীবন তোর সঙ্গে বাঁধা হয়ে থাকবে। গোটা পৃথিবী মিলেও তাকে তোর থেকে যতই দূরে সরাতে চাইবে, সে ততই তোর আরো কাছে চলে আসবে। এরপর আর উর্মি ওখানে থাকেনি। আস্তে আস্তে উঠে দাঁড়িয়েই ও তারপর এগোতে শুরু করলো পাশের ঘরের দিকে। কিন্তু উৎসবের সন্তান, তাকে কি করে উর্মির থেকে আলাদা করবে ও? শিশুর যেন মনে হতে লাগলো আজ ওর একমাত্র বন্ধুও যেন ওকে ছেড়ে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। উর্মিকে উৎসবের থেকে দূরে সরিয়ে আনার এত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল ও এতদিন ধরে। আরও চাইলেও তাকে কিছুতেই আটকাতে পারছে না। কোনো রকমে মেঝে থেকে উঠে দাঁড়িয়েই ও যেন অসহায়ভাবে ডেকে উঠেছিল, উর্মি, উর্মি শোন। গুড নাইট শীর্ষ। পাশের ঘরের জমাট বাঁধা অন্ধকার থেকে একটা ক্লান্ত স্বর শুধু বলে উঠেছিল, যাওয়ার আগে বাইরের দরজাটা ভিজিয়ে দিয়ে যাস। এত আলো আমার আর ভালো লাগছে না। উর্মির অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাতের আকাশের দিকে আজ না চাইতেও যেন চোখ চলে গেল। দ্বাদশীর চাঁদের আলো মাঝে মাঝেই এলোমেলোভাবে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু চির উজ্জ্বল চাঁদের একপাশে স্থিরভাবে থাকা ধ্রুব তারাটা যেন আজ ওর দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে। শীর্ষকের আজ হঠাৎই খুব ইচ্ছে হলো ওই ধ্রুব তারাটাকে এক টানে চাঁদের পাশ থেকে সরিয়ে আনতে। পকেট থেকে নিজের মোবাইলটা বের করে এনে যন্ত্রচালিতের মতো একটা নাম্বার ডায়াল করলো ও। অন্যদিক থেকে একটু পরেই সেটা রিসিভ হয়েছে বুঝতেই বাঁকা হেসে বেশ ব্যঙ্গের স্বরেও বলে উঠল, এখনো জেগে আছেন দেখছি মিস্টার মুখার্জি, চোখে ঘুম আসেনি বুঝি? ওপাশ থেকে বেশ কিছুক্ষণ পর শোনা গিয়েছিল উৎসবের ক্লান্ত কণ্ঠস্বর। ঘুম তো অনেক বড় বিলাসিতা মিস্টার শীর্ষক সেনগুপ্ত, সবার কি আর সেটা থাকে? আকাশের ধ্রুবতারাটাকেও মেঘ ঢেকে ফেলেছে দেখে কি একটা ভেবে ফোনের মধ্যে শীর্ষ আবারও বলে উঠল, আচ্ছা মিস্টার মুখার্জি, বলছি উর্মির প্রেগন্যান্সির খবরটা শুনে আপনার মনে হয়নি যে ওই সন্তানটা আপনার নয়, ওটা আমারও হতে পারে? কি বলতে চাও তুমি? শীর্ষের ঠোঁটের আড়ালে থাকা হাসি আরও খানিক চওড়া হলো আকাশের চাঁদ এবং ধ্রুবতারা দুটোকেই এলোমেলো মেঘে ঢাকা পড়তে দেখে। আচ্ছা, সত্যি আপনি উর্মিকে এতটা বিশ্বাস করেন, নাকি এটা আপনি নিজেকেই বিশ্বাস করানোর চেষ্টা করে যাচ্ছেন? আমি কিন্তু আপনার ওই বিশেষ অক্ষমতার কথাও জানি, তারপরেও আপনি উর্মিকেই বিশ্বাস করলেন, তাই তো? এত বিশ্বাস আপনার উর্মির ওপরে? কিন্তু এরপর যখন ফোনের মধ্যে থেকে উৎসবের কণ্ঠস্বর ভেসে এলো, সেই স্বরে স্পষ্ট একটা প্রশান্তির ঝিলিক যেন অনুভব করতে পারল শীর্ষক। ভালোবাসায় অবিশ্বাসের কোনো জায়গা থাকে না শীর্ষক সেনগুপ্ত, আর যেখানে অবিশ্বাস থাকে সেখানে ভালোবাসা থাকে না। তুমি অবশ্য এসব বুঝবে না, কারণ সেটা বুঝলে
অবসেশন আর ভালোবাসার পার্থক্যটাও তুমি বুঝতে। অন্যদিক থেকে ফোনটা কেটে গেছে বুঝেও কিন্তু কিছুক্ষণ স্তব্ধ হয়ে একভাবে ফোনটা কানে নিয়ে দাঁড়িয়ে রইল শীর্ষক। আজকের সমস্ত কথাগুলো বুদবুদের মতো ওর মনের মধ্যে ঘোরাফেরা করছে। না না, পুরোপুরি হেরে যাওয়ার আগে ওকে একটা শেষ চেষ্টা করতেই হবে। ব্যস্ত হাতে আরও একটা ফোন করল ও। এবারেও ফোনটা রিসিভ হতেই শীর্ষকের গলার স্বর নিমেষে কঠিন হয়ে উঠল। শেয়ার হোল্ডারদের সমস্ত ডেটা পাঠিয়ে দিয়েছি, দেখে নিয়েছেন নিশ্চয়ই। বাকিটা সবই কিন্তু আপনার হাতে। আমি কালই শহর ছেড়ে চলে যাচ্ছি। আর উর্মি, তুমি তো বলেছিলে যে ওকে তুমি... না, ওসব কথা বাদ দিন, কিন্তু মেক শিওর কাল যেন উৎসব মুখোপাধ্যায় এবং তার সাথের সেনসেশন দুটো একসাথেই শেষ হয়ে যায়। ফোনটা রেখে আরও একবার রাতের আকাশের দিকে তাকিয়ে দেখল শীর্ষ। মেঘের আনাগোনার মাঝেও চাঁদ তার দীপ্তি কিন্তু একইভাবে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এই প্রথমবার আর ধ্রুব তারা চোখে পড়ছে না ওর। ধীরে ধীরে মুচকি হেসে রাতের অন্ধকারের দিকেই এগোতে শুরু করলো ও। আজকের এই দিনটা যেন নিজে একটা অভিশাপের থেকে কম কিছু নয়। না হলে সত্যি আজ পাকাপাকিভাবে স্যার আর ম্যাডামের ডিভোর্সটা হয়ে গেল। আমি নিজেও এখনো ভাবতে পারছি না, এমনকি গোটা সেন্সেশনের কেউ পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে পরশুও যে মানুষটা মাত্র কয়েক ঘন্টা ম্যাডামকে দেখতে না পেয়ে ওরকম পাগলের মতো অস্থির হয়ে পড়েছিলেন, তিনি আজকে সারা জীবনের মতো ম্যাডামের সঙ্গে নিজের সব সম্পর্ক এভাবে স্বেচ্ছায় শেষ করে দিলেন। আর ম্যাডাম, উনিও তো একটি কথাও আজ বললেন না উকিলবাবুর সামনে বসে ওই ডিভোর্সের ফাইনাল পেপারে সই করার আগে। ওনাদের দুজনকে আজ সকাল থেকে আমি যতই দেখছি ততই যেন আরো বেশি করে অবাক হয়ে যাচ্ছি। দুজনেই নিশ্চল, নিশ্চুপ, নির্বাক, অনুভূতি শূন্য। দুজনে এসে থেকে এতটাই থমথমে চুপচাপ হয়ে যেন মনে হবে দুজনের কেউই ঠিক মানুষ নয়, যেন দুটো যন্ত্রচালিত রোবট নিজের নিয়মেই একরকম যান্ত্রিকভাবে কাজ করে চলেছে শুধু। তোর আজ আর কাজ করতে ইচ্ছে করছে না। মনটা এত খারাপ হয়ে আছে যে শুধু মনে হচ্ছে সব ছেড়ে বাড়ি চলে যাই। এই অফিস, এই কোম্পানি, এই সবই তো স্যার আর ম্যাডাম দুজনেরই অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়া। আমি তো নিজের চোখেই দেখেছি দিন রাত এক করে দুজনের নিরন্তর শুধু কাজ করে যাওয়ার দিনগুলো। আর সেই জন্যই বোধহয় ওদের দুজনের কোনো একজনকে ছাড়াও সেন্সেশন ঠিক সম্পূর্ণ নয়, ঠিক পরিপূর্ণ নয়। ওনারা একসাথে অফিসে আসবেন, দুজনে সবসময় একে অপরের পাশে থাকবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন, এইসব দেখতেই তো আমরা চিরকালের অভ্যস্ত। আর আজ যদি হঠাৎ করে এই দৃশ্য বদলে যায়, এই অবিচ্ছেদ্য জুটি ভেঙে যায়, তাহলে কি আদৌ সেন্সেশন আর সেন্সেশন থাকবে? কিন্তু আমিও কি আর চাইলেই নিজের ইচ্ছায় বাড়ি ফিরতে পারবো নাকি? দিনের শেষে আমি যে শুধুই একজন কর্মচারী, আর সেই জন্য ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমাকে এখন বাধ্য হয়ে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ের প্রস্তুতি নিতে হচ্ছে। আর তার কারণটা কি? সেটা হলো ডিভোর্সের জন্য স্যার এবং ম্যাডামের মধ্যে কোম্পানির শেয়ার সমান ভাগে ভাগ হওয়ার পর আজকেই প্রথম মিটিং হবে শেয়ার হোল্ডারদের। এতদিন অবধি তো স্যার এবং ম্যাডাম দুজনেই যুগ্মভাবেই কোম্পানির লার্জেস্ট স্টক হোল্ডার ছিলেন, কিন্তু এবার দুজনের মধ্যে শেয়ারটা ভাগ হলে ক্ষমতায় আবার নতুন কী সমীকরণ তৈরি হয় সেটাই দেখার। তবে একটা কথা কিন্তু আমি আগেই ভেবে নিয়েছি। আমার স্যার যদি সিইও পদে নাও থাকেন, আমিও পত্রপাঠ রিজাইন দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। উৎসব স্যার বা ম্যাডাম ছাড়া অন্য কারোর আন্ডারে কাজ করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। যদিও সেই সম্ভাবনা বেশ কমই, কিন্তু ব্যবসার জগতে আসলে কোনো কিছুই ঠিক নিশ্চিত নয়। সমস্ত কাগজপত্র বোর্ড রুমের লম্বা টেবিলে একের পর এক চেয়ারের সামনে গুছিয়ে আর একবার আমি হাত ঘুরিয়ে কবজিতে থাকা ঘড়িতে সময়টা দেখে নিলাম। হ্যাঁ, সময় তো হয়েই গেছে। ওনারা যে কোনো সময় চলে আসতে পারেন। ভাবতে ভাবতেই সাউন্ড প্রুফ ঘরের ভারী কাঁচের দরজা ঠেলে একের পর এক ঘরে ঢুকতে শুরু করলেন সেনসেশনের অন্যতম শেয়ার হোল্ডাররা, যাদের বছরে একদিনও অফিসের ছায়া মারাতে দেখা যায় কিনা সন্দেহ। অথচ ওনারাই নাকি আজ আমাদের স্যার এবং ম্যাডামের মালিকানার যোগ্যতা নির্ধারণ করবেন। অদ্ভুত ব্যাপার সত্যি। বাকিরা সকলেই নিজের জায়গায় বসে পড়ার পর বরাবরের মতোই একেবারে নির্দিষ্ট সময়ে রাজার মতোই মিটিংয়ে প্রবেশ করলেন আমাদের স্যার এবং ম্যাডাম। হ্যাঁ, আজও ওনারা একসঙ্গেই এসেছেন।
দুজনের চোখ মুখ এখনো সেই আগের মতোই নিরুত্তাপ, ভাবলেশহীন হয়ে থাকলেও দুজনে আগের মতোই একসাথে ভেতরে এলেনও, এবং আগের মতোই ম্যাডাম এসে স্যারের ঠিক পাশে গিয়ে নির্দিষ্ট চেয়ারে বসলেনও। তবে এখনও একটা চেয়ার খালি রয়ে গেছে দেখে বেশ অবাকই হলাম আমি। আরও কারোর আসার কথা আছে নাকি? কিন্তু কে আসবে সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, সকলকে উদ্দেশ্য করে স্যারই প্রথম বলতে শুরু করলেন। আশা করি আপনারা সকলেই জানেন যে আমার এবং উর্মির ডিভোর্সের পর নিয়ম অনুযায়ী আমরা নিজেদের এতদিনকার জয়েন্ট পজিশনে থাকা শেয়ার ইকুয়ালি স্প্লিট করেছি। আর সেই কারণেই এখন থেকে আমি আর উর্মি আমরা দুজনেই আলাদাভাবে সেনসেশনের 30% করে শেয়ার হোল্ডার। যদিও আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে কোম্পানির ম্যানেজমেন্ট টিম আগের মতোই থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার যদি আপনারা... কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজার সামনে থেকে আরও একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল। ম্যানেজমেন্টে কি হবে না হবে সেটা তো তুমি তখন ঠিক করবে উৎসব, যখন তোমার আদৌ কোনো অথরিটি থাকবে এই কোম্পানির ওপরে। আর এই মুহূর্তে সেনসেশনের সবচেয়ে বেশি শেয়ার কিন্তু তোমার বা উর্মির নামে নেই, বরং সেটা আছে আমার নামে। কথাটা বলতে বলতেই এইবার যিনি বোর্ড রুমে এসে এতক্ষণের খালি থাকা চেয়ারটা দখল করে বসলেন, ওনাকে চেনেন না এমন কেউই এই অফিসে বা এই মিটিংয়ে নেই। কারণ উনি যে স্বয়ং শ্রী নিরঞ্জন মুখোপাধ্যায়, উৎসব স্যারের বাবা এবং আমাদের প্রত্যেকেরই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। কিন্তু কিন্তু ওনার আজকের কথাবার্তা শুনেই কেমন যেন অদ্ভুত একটা অস্বস্তি হতে শুরু করলো আমার মধ্যে। সেনসেশনে সবচেয়ে বড় শেয়ার হোল্ডার উনি মানে? সেটা কি করে সম্ভব? গোটা বোর্ড রুমেই যেন মুহূর্তের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। সেটা অবশ্য পরের সেকেন্ডে থেমেও গেল, কারণ চেয়ারে বসে সিনিয়র স্যারও বলতে শুরু করলেন। আর সেই জন্যেই এবার থেকে এখানে ম্যানেজমেন্টে কে বসবে বা সিইও কে হবে সেটা কিন্তু কোনোটাই আর তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না উৎসব। এই মুহূর্তে তোমরা দুজন বাদে বাকি সমস্ত শেয়ার হোল্ডাররা তাদের সমস্ত শেয়ার ট্রান্সফার করে দিয়েছে আমার নামে। সুতরাং 40% শেয়ার হোল্ডার হিসেবে আমি তোমার সমস্ত ডিসিশন এই বোর্ড মিটিংয়ে ডিসমিস করছি। যদি এই মুহূর্তে এই ঘরের মধ্যে বজ্রপাতও হতো তাহলেও হয়তো এতটা সবাই চমকে যেত না, যতটা ওনার কথায় এখন সকলে হয়েছে। ম্যাডাম নিজেও একই রকম বিস্মিত হই নিজের শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে থাকলেও অদ্ভুতভাবে আমার স্যারের চোখে মুখে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন দেখা দিল না। বরং সিনিয়র স্যারের কথার উত্তরে তিনি বেশ স্বাভাবিকভাবেই বললেন, যদি সেটা হয়েও থাকে তাহলে কিন্তু আমার এবং উর্মির দুজনের শেয়ার মিলিয়ে এখনও আপনার থেকে বেশি। তাই আপনার কোনো ডিসিশন কার্যকর করতে হলেও আপনাকে কিন্তু আমার বা উর্মির পারমিশন নিতে হবে। আর আপনার ঠিক কেন মনে হয় যে আমার ডিসিশন ডিসমিস করার জন্যে উর্মি আপনাকে সাপোর্ট করবে? স্যারের কথায় মৃদু হেসে সিনিয়র স্যার যেন এবারে আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী স্বরে বলে উঠলেন, উর্মি আমাকেই সাপোর্ট করবে উৎসব, কারণ উর্মির কাছে আমাকে সাপোর্ট করা ছাড়া আর বেসিক্যালি কোনো উপায় নেই। বলতে বলতেই একটা চ্যানেল ফাইল উল্টো দিকে বসে থাকা স্যার এবং ম্যাডামের দিকে ঠেলে দিয়ে উনি আবারও বলে উঠলেন, এই হচ্ছে সেই ফাইল যাতে উর্মির বাবার আমার থেকে নেওয়া ধারের সমস্ত ডিটেল লেখা রয়েছে, যার এক পয়সাও উনি এই পুরো সময়টায় আমাকে শোধ করেননি। আর তাই উর্মি যদি আজ আমাকে সাপোর্ট না করে তাহলে নমিনি হিসেবে ওকে হয় আজই সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, আর নয়তো নিজের 10% শেয়ার আমার নামে ট্রান্সফার করতে হবে। এবার উর্মি ঠিক করুক ও কি করবে। এসব যে কি হচ্ছে আজ এখানে, আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। আমার সাথে আরও যারা অফিসিয়ালি রয়েছেন তাদের অবস্থাও একই রকম। শেষমেশ যে স্যারের বাবা পর্যন্ত নিজের ছেলে বৌমার সঙ্গে এমন শত্রুতা শুরু করবেন, সেটা কি আমরা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছিলাম? বড় বড় মানুষজনের হয়তো এরকমই সব ব্যাপার স্যাপার। স্যার এবং ম্যাডামের অস্বাভাবিক নিস্তব্ধতার মাঝেই গোটা বোর্ড রুম আবারও গম গম করে উঠল সিনিয়র স্যারের বিজয়ী হাসিতে। যাই হয়ে যাক না কেন উৎসব, আজ তোমাকে এই সেন্সেশন ছাড়তেই হবে। আর তোমাকে মানতে হবে যে তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর সেই জন্যেই এই কোম্পানির একজন নতুন কাউকে প্রয়োজন। তাহলে কি সত্যি আজ স্যারকে এইভাবে নিজের বাবার হাতেই প্রতারিত হয়ে নিজের কোম্পানি ছাড়তে হবে? না না, এটা হতে পারে না। এটা আমার স্যারের সঙ্গে কিছুতেই হতে পারে না। কিন্তু বারবার মনকে বোঝাতে গেলেও মস্তিষ্ক যখন প্রায় জবাব দিয়ে বুঝিয়েই দিয়েছে যে এই বিপদ থেকে স্যারের আর উদ্ধার পাওয়া সম্ভব নয়, ঠিক তখনই হঠাৎ স্যারের শান্ত গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম আমি। বুঝলাম, সবই বুঝলাম আমি আপনার কথা। কিন্তু কি জানেন,
আপনার আমাকে এতটাও হয়তো আন্ডার এস্টিমেট করা উচিত হয়নি। আরে এত 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 কিছু করার আগে আপনার যে আরেকটু ভালোভাবে সমস্ত কাগজপত্র অথেন্টিক কিনা সেটা একটু চেক করা উচিত ছিল। এইবার শুধু সিনিয়র স্যার নয়, গোটা বোর্ড রুমের প্রায় সকলেই যেন একযোগে আঁতকে উঠল। মানে মানে কি বলতে চাইছো তুমি? তেমন জটিল কিছুই নয় বাবামশাই। এই এত খরচ করে এত শেয়ার ট্রান্সফার করানোর আগে আপনার উচিত ছিল অন্তত একবার একটু ভালোভাবে আমার আর উর্মির লিগ্যাল সেপারেশনের কাগজগুলো যাচাই করে দেখা। কথাটা বলতে বলতেই সামনের ফাইল থেকে একটা কাগজ বের করে সকলের সামনে সেটা তুলে ধরে স্যার যেন ঘোষণার সুরে বলে উঠলেন, আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, আমার এবং উর্মির ডিভোর্স সংক্রান্ত কিংবা শেয়ারের স্প্লিটিং সংক্রান্ত যত রকমের কাগজ এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে সেই সবই হলো ফেক এবং কোনো রকমভাবেই কোনো আইনি স্বীকৃতিবিহীন। মনের ওপর থেকে বিশাল একটা পাথর সরে গেলে ঠিক যতটা ভালো লাগে, শান্তি হয়, স্যারের কথা শুনে আমার ঠিক সেটাই হলো। অন্যদিকে বোর্ডের একজন পুরনো মেম্বার এবার বেশ ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, এসব কি ধরনের রসিকতা উৎসব? তোমরা তো ফাইনাল পেপারে উকিলবাবুর সামনে সই করলে কিছুক্ষণ আগে, সেই কাগজ ফেক হয় কি করে? হ্যাঁ, আমরা দুজনে কোনো একটা কাগজে সই করেছি ঠিকই, কিন্তু সেটা আদৌ মহামান্য বিচারকের এজলাস থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে কিনা সেটা কি এখানের কেউ দেখেছেন? কাগজটা আরও একবার তুলে ধরে উনি যেন ধরে ধরে বোঝাতে লাগলেন, দেখুন, এই পেপারে না তো কোনো কোর্টের স্ট্যাম্প আছে আর না তো কোনো ম্যাজিস্ট্রেটের সিগনেচার, আর কোর্টের সিল ছাড়া আর এই কাগজের বেসিক ভ্যালু হলো ঠিক এইটাই। বলেই কাগজটাকে সশব্দে ছিঁড়ে ফেলে একপাশের ডাস্টবিনে ফেলে আবারও নিজের জায়গায় ফিরে এসে উনি বলতে শুরু করলেন, আর বাকি রইল শেয়ারের কাগজ, ওটা তো এমনিতেও বাতিল হয়ে যাবে, কারণ আমি বা উর্মি কেউই এখনো ওতে সিগনেচার করিনি। জীবনে এর আগেও আমি বহুবার স্যারকে নানা রকম কূটনীতি প্রয়োগ করে ব্যবসায়িক সাফল্য পেতে দেখেছি, কিন্তু আজ উনি যেভাবে ফাঁদ পেতে শত্রুকে টেনে বের করে এনে সেই ফাঁদে পা দিতে বাধ্য করলেন, তাতে ওনার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা দুটোই আজ বহু গুণ বেড়ে গেল। জীবনে সাফল্য তো অনেকেই পায়, কিন্তু এতটা ব্যক্তিত্ব ও মার্জিতভাবে সেটাকে অর্জন করতে আমি শুধু এই মানুষটাকেই দেখেছি। আর এই জন্যই হয়তো আমার স্যার বাকি সবার থেকে আলাদা। স্যার আর ম্যাডামের দুজনের সংক্ষিপ্ত দৃষ্টি বিনিময়ের পর স্যার এবার উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, সুতরাং গোটা বিষয়ের আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে যে এতদিন অবধি আমি এবং উর্মি আমরা জয়েন্টলি আগেও যেমনভাবে সেন্সেশনের ম্যানেজমেন্টে ছিলাম এখনও সেটাই আছি। এখানে উপস্থিত অন্যদের যদি আর কিছু বলার না থাকে তাহলে আমরা তিনজন বাদে বাকিরা এবার আসতে পারেন, আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে। তাহলে অবশেষে আপনিই সামনে এলেন বাবামশাই। এতদিনকার এত জটিল ষড়যন্ত্র, এত স্পাই, এত হেল্পার, এত গোপন প্ল্যানিং, এই সব কিছুর শেষে তাহলে আপনি সামনে এলেন। বোর্ডরুম থেকে এক এক করে বাকি সকলে বেরিয়ে যেতেই উৎসব ক্লান্ত স্বরে কথাগুলো বলে উঠল, আজকের দিনটা হয়তো আমাদের দুজনের জন্যই জীবনের সবচেয়ে কঠিনতম দিন ছিল। হয়তো আজকে সকালে উঠে আমি ভাবতেই পারিনি যে শেষ পর্যন্ত আমরা তো জিততে পারবো কিনা, কিন্তু এই জয়ের খুশি যে শেষ পর্যন্ত বাবা মশাইকেই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু প্রমাণ করে দেবে, সেটা কি একবারের জন্য মাথায় এসেছিল আমার? যন্ত্রণা, ক্ষোভ আর বিশ্বাসঘাতকতার একটা তীব্র দহনে আমার মনটাই প্রতি মুহূর্তে বিষিয়ে উঠছে এই চেনা মানুষের মুখোশে থাকা অচেনা মানুষটার দিকে তাকালে। সেখানে উৎসব না জানি ভেতরে ভেতরে ঠিক কতটা কষ্ট পাচ্ছে, ঠিক কতটা যন্ত্রণায় বিধ্বস্ত হচ্ছে ওর মনটা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আবারও যেন স্বগতোক্তির মতোই ও বলে উঠল, জানেন বাবামশাই, যেদিন প্রথমবার আমাদের সাথে হওয়া গোপন শত্রুতার কথা আমি জানতে পেরেছিলাম, সেদিন থেকে না জানি কতজন মানুষকে আমি কারণে অকারণে শুধু সন্দেহ করে গেছি, কতজনের মোটিভ বোঝার আপ্রাণ চেষ্টা করে গেছি, শুধু এই প্রার্থনায় যাতে আমার পরিবারের কারোর অন্তত কোনো ক্ষতি না হয়, আমার কাছের মানুষদের ওপর অন্তত কখনো যেন কোনো বিপদ না নেমে আসে। আর আপনি শেষ পর্যন্ত কিনা আপনি আমার সাথে। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই বাবা মশাই যেন গর্জে উঠলেন, বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি উৎসব।
আর তুমি কোন সাহসে আমাকে নিজের পরিবার বলছো বলো তো? তুমি তো নিজেই এই পরিবারের জন্য সবচেয়ে বড় বিপদ। ওই আস্থা কুঁড়ে থেকে তুলে নিয়ে এসেছিলাম আমরা তোমাকে, নিজের সন্তানের মতো যত্ন আত্তি করে খাইয়ে পরিয়ে মানুষ পর্যন্ত করলাম আমরা তোমাকে। আর তার প্রতিদানে তুমি ঠিক কি করলে আমাদের সাথে? মনে নেই সেই সব কথা? তোমার জন্য উৎসব, তোমার মতো একটা কাল সাপের জন্য আমাকে আমার স্ত্রীকে হারাতে হয়েছে। আমার নিজের একমাত্র ছেলেটাকে পর্যন্ত নিজের স্বার্থের জন্য খুন করেছো তুমি। আর তারপরেও তুমি আশা করো যে আমি তোমাকে ছেড়ে দেব, নিজের স্ত্রী সন্তানের খুনিকে আমি সুখে শান্তিতে বাঁচতে দেব। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম। 1 বছর ধরে যে মানুষটাকে আমি নিজের বাবার থেকেও বেশি আপন ভেবেছি, ভক্তি করেছি, সেই মাটির মানুষটার মনের মধ্যেও কিনা এতটা ময়লা জমেছিল আমাদের বিরুদ্ধে। উনি যেন আজ উন্মত্তের মতো চিৎকার করে বলতে লাগলেন, বেশ করেছি আমি তোমাকে এই সেন্সেশন থেকে সরাতে চেয়েছি। বেশ করেছি আমি, প্ল্যান করেছি, বেশ করেছি আমি সেদিন তোমার নকল ইনফার্টিলিটি রিপোর্ট তৈরি করিয়েছি। আমি যা করেছি একদম ঠিক করেছি, বেশ করেছি উৎসব। একজন বাবাকে তুমি সন্তান শোক দিয়েছো উৎসব, তাই আমিও চেয়েছিলাম যেমন ভাবে আমি নিজের সন্তান না থাকার জন্য যন্ত্রণা সারাটা জীবন ধরে পাচ্ছি, তেমন ভাবে তুমিও সারা জীবন সন্তানহীন হয়েই বাঁচো। তুমি কোনো রকম কোনো সুখ পাওয়ার যোগ্য নও উৎসব, একেবারেই যোগ্য নও। তুমি মেরে ফেলেছিলে আমার উল্লাসকে, তুমি ওর খুনি। তোমার জন্যই আমি নিজের সবকিছু হারিয়ে ফেললাম। আর পরেও তুমি আশা করো কি করে যে তোমাকে আমি এমনি ছেড়ে দেব? আমার জীবনটা শেষ করে তুমি স্বার্থপরের মতো নিজের জীবন গোছাবে, সেটা তো হতে পারে না। তোমার শাস্তি হবে উৎসব, তোমার পাপের শাস্তি তোমায় পেতেই হবে। উৎসব এতক্ষণ শুধু ফ্যাল করে এক দৃষ্টি তাকিয়েছিল ওর বাবা, না বাবা না, যাকে ও নিজে এতকাল ধরে নিজের বাবা বলে মেনে এসেছে তার দিকে। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ওকেও আমি বলতে শুনলাম, শাস্তি কি আমি সত্যি কিছু পাইনি বাবা মশাই? বলুন না, সত্যি কি আমি কোনো শাস্তি পাইনি? একটা নীরব আর্তনাদ যেন সোচ্চারে বেরিয়ে আসতে চাইছিল ওর গলা থেকে। তবুও আমার উৎসব বরাবরের মতো নিজের যন্ত্রণার দম বন্ধ করে বলে যেতে লাগলো, সেদিনের অ্যাক্সিডেন্টে আপনি কি শুধু আপনার ছেলেকে হারিয়েছিলেন? আমি কি আমার ভাইকে হারাইনি? আমি কি নিজের স্বপ্ন, নিজের দুটো পা হারাইনি? চোখের সামনে সেদিন অসহায়ভাবে নিজের ভাইটাকে মরতে দেখা, যে ফুটবলে আমার জীবনের ধ্যান জ্ঞান ছিল, সেটাকে চিরতরে বিদায় জানানো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা অসহনীয় অপরাধ বোধ আর হীনমন্যতার সঙ্গে যুদ্ধ করে সারা জীবনের জন্য একটা পঙ্গুর জীবন পেয়েও আপনার কি মনে হয় যে আমি যথেষ্ট শাস্তি পাইনি বাবা মশাই? এবারে যেন অন্য মানুষটার চোখেও একটা আবছা দোটানা ফুটে উঠল, কিন্তু উৎসব আর সেটা দেখতে পেল না। কারণ তার আগেই নিজের চোখের জল লুকোতে উল্টো দিকে ঘুরে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে আবারও নিজেকে সামলে নিয়ে বলে উঠল, যাই হোক, আমি এখন আপনাকে যাই বলি না কেন, আপনি আমাকে কোনোদিনই ক্ষমা করবেন না আমি জানি। আরে আমি নিজেই নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারিনি, তো আপনি কি করে? কিন্তু বাবা মশাই, আপনার যা শত্রুতা সেসব তো আমার সঙ্গে ছিল। আপনি তো যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারতেন, কিন্তু আপনি উর্মিকে কেন এসবের মধ্যে জড়ালেন? ওর তো কোনো দোষ ছিল না, ও তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন বারবার আমাকে শাস্তি দেওয়ার রাস্তায় আপনি ওই নিরপরাধ মেয়েটিকে ক্ষতবিক্ষত করলেন? নাকি আমার স্ত্রী বলে ওকেও শাস্তি দেওয়ার জন্য আপনি ওই রূপসা, শীর্ষক ওদের প্রত্যেককে বিশেষভাবে রেকমেন্ড করে এখানে পাঠিয়েছিলেন? জানেন বাবা মশাই, আমি যেদিন প্রথমবার জানতে পেরেছিলাম যে ওদের এখানে আসার মূলে আসলে আপনি, সেদিন থেকে প্রতিটা মুহূর্তে আমি মনে প্রাণে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছি যাতে আমার এই জানাটা যেন ভুল প্রমাণিত হয়, যেন একদিন আমি সকলের সামনে এটা প্রমাণ করে দিতে পারি যে এই সব ষড়যন্ত্রের পিছনে আমার বাবা মশাই নেই, উনি থাকতেই পারেন না। উৎসবের গলা ধরে আসতে লাগলো, তবুও আজও থামলো না। আপনি জানেন কেন আমি সেটা চাইনি? কারণ আপনি আমার সাথে যতই শত্রুতা করুন, যতই আমাকে ঘৃণা করুন না কেন, আমি কিন্তু আপনাকে নিজের বাবা বলেই মানি। চিরটা কাল তাই মেনে এসেছি, আর মৃত্যু পর্যন্ত তাই মানব। আর সেই জন্যই ছেলে হয়তো আর নিজের বাবার সাথে শত্রুতা করতে পারবো না। তাই আমি নিজে আপনাকে বলছি বাবা মশাই, আমাকে আপনি কোনোদিনও ক্ষমা করবেন না। আপনার এই ঘৃণাই আমার সবচেয়ে বড় শাস্তি।
আর সাথে একটা ছোট্ট অনুরোধও করছি, পারলে পারলে আমার পাপের শাস্তি আমার স্ত্রী সন্তানকে দেবেন না বাবা মশাই। আপনার অপরাধী তো আমি, ওদের অন্তত আপনি ক্ষমা করে দিন। বলার প্রত্যাশা হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু তবুও যখন ওই নিকৃষ্ট মানুষটাকে বিনা বাক্যে ওখান থেকে চলে যেতে দেখলাম, তখন উৎসবের ওই যন্ত্রণাবিদ্ধ চোখের দিকে তাকিয়ে আমিও আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমিও বেশ জোরালো স্বরে ওনাকে আটকালাম। বাবা মশাই, আমি জানি না আপনাকে আর এই নামে ডাকার আমার কোনো অধিকার আছে কি না, তবুও আপনি অনুমতি দিলে আমি কিছু কথা জানাতে চাই আপনাকে। না, আজ আর কথা বলার সময় ওই লম্বা চওড়া চেহারার ষাটোর্ধ্ব মানুষটির প্রতি ভক্তিতে আমার চোখ নত হলো না, বরং আজ ওনার সামনে দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে আমি কঠিনভাবে বলতে শুরু করলাম। মিস্টার মুখার্জি, আমাদের দেশে তো আইন অনুযায়ী একজন ফাঁসির আসামিকেও শেষ আদেশ শোনানোর আগে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়, কিন্তু কই, আপনি তো একবারও উৎসবের কথাটুকু জানতে চাইলেন না। নিজের সন্তান হিসেবে নাই বা ভাবলেন, কিন্তু অন্তত একজন মানুষ হিসেবেও তো একবার ওর দিকটা একটু ভেবে দেখতে পারতেন। আপনি একবার অন্তত নিজেকে উৎসবের জায়গায় বসে আপনি ভেবে দেখবেন, সেদিন যদি উৎসবের জায়গায় কোনোভাবে আপনি থাকতেন উল্লাসের সঙ্গে, আর আপনাকেও যদি নিজের চোখের সামনে ওর ভয়ানক মৃত্যু দেখতে হতো, নিজের পা দুটো হারাতে হতো, এবং তারপরেও যদি গোটা পৃথিবী আপনাকেই উল্লাসের মৃত্যুর জন্য দায়ী করত, তাহলে ঠিক কেমন লাগতো আপনার? যাকে সারাটা জীবন ধরে শুধু দোষারোপ করে গেলেন, কখনো কখনো তার যন্ত্রণাটাও বোঝার চেষ্টা করেছেন আপনি? এতখানি বলে উত্তেজনায় কয়েক সেকেন্ড থামতে বাধ্য হলাম আমি। সামনের মানুষটার চোখ এখন আর অবশ্য আমার দিকে নেই, অনেক আগেই সেটা মাটির দিকে নত হয়েছে। তবে সেটা লজ্জায় নাকি অনুশোচনায় আমি জানি না, আর তাদের চাইও না। উৎসবের দিকে এক ঝলক তাকিয়ে আমি আবারও বলতে শুরু করলাম। আপনি আজ উৎসবকে সেন্সেশন থেকে সরাতে চাইছিলেন, তাই না? কিন্তু আপনি আদৌ এটা জানেন কি, কেন উৎসব নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে তিল তিল করে এই সেন্সেশন গড়ে তুলেছে? যাতে আপনাদের মুখার্জি পরিবারের পারিবারিক ব্যবসার ভরাডুবি অন্তত লোকসমাজে প্রকাশ না পেয়ে যায়, যাতে আপনাদের সমস্ত ধার দেনা ও একা নিজের একার চেষ্টায় নীরবে মিটিয়ে দিতে পারে, যাতে আপনি আর ঠাম্মি নিজের বিলাসবহুল জীবনে এতটুকুও কষ্ট না পান। সেই জন্য আপনাদের সুখের কথা ভেবে যে এতকাল শুধু নিজেকে ক্রমাগত বিলিয়ে দিয়ে গেল, আজ তাকেই আপনি অযোগ্য বললেন। বলতে বলতেই টেবিলের ওপর থেকে দ্রুত একটা কাগজ নিয়ে এসে ওনার হাতে ধরানোর আগে আমি আরও কঠোরভাবে ওনাকে বললাম, উৎসবকে যে আপনি নিজের সন্তান মানেন না সেটা তো আপনি আগেই বলে দিয়েছেন, তাই সম্পর্কের সূত্রে আমার সঙ্গেও আজ থেকে আর মুখার্জি পরিবারের কোনো সম্পর্ক রইল না মিস্টার মুখার্জি। আর আমার বাবার যে ধারের কথা একটু আগেই আপনি বলছিলেন না, সেই ধার যে বহু আগেই শোধ হয়ে গেছে। আমাদের সাথে খারাপ করার দ্বারাই আপনি হয়তো সেটা লক্ষ্য করেননি। এই ধরুন সেই ব্যাংকের স্টেটমেন্ট। উর্মি, তুমি এভাবে? উৎসবের অস্ফুট স্বর আমার কান অব্দি পৌঁছেছিল, কিন্তু তাতে আর আজ বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আমার সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা মানুষটার দিক থেকে সপাটে মুখ ঘুরিয়ে দরজার দিকে এগোনোর আগে শেষবারের মতো বলে এলাম, উৎসব প্লিজ, ওনাকেও আজ একটু বুঝতে দাও বিনা কারণে কারোর ঘৃণার পাত্র হতে ঠিক কেমন লাগে। আজ অন্তত ওনার বোঝা উচিত, ওনার নিজের সন্তানের প্রতি ওনার ভালোবাসাটা যেমন সত্যি, আমার স্বামীর প্রতি আমার ভালোবাসাটাও ঠিক ততটাই সত্যি। আর সেই ভালোবাসার মানুষের প্রতি আমি কোনো অন্যায় সহ্য করব না, কোনোদিনও না। উর্মি, উর্মি প্লিজ শোনো আমার কথাটা, একবারটি আমার কথাটা শোনো লক্ষ্মীটি। উর্মি, উর্মি প্লিজ দেখো, এরকম করো না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, একবার অন্তত শোনো আমার কথাটা। বিগত আধ ঘন্টা ধরে উৎসবের এই এক কথা এক নাগারে শুনতে শুনতে অবশেষে আমি প্রায় তিতিবিরক্ত হয়েই বললাম, কি শুনবো, ঠিক কি শুনবো তোমার থেকে আমি উৎসব? আমি শুনতে চাইলে তুমি নিজে কি আদৌ কিছু বলতে চাও আমাকে? তোমার তো অভ্যেসী সমস্ত কথা আমার থেকে লুকিয়ে যাওয়া, তাহলে এখন আবার নতুন করে কি শুনতে বলছো তুমি আমাকে? কথাগুলো যথেষ্ট তীক্ষ্ণভাবে এবং তিক্ততার সুরে বললেও আজ সকাল থেকে এই প্রথমবার হয়তো কোনো কথায় উৎসবের মুখখানা ঠিক
এতটা উজ্জ্বল হয়ে উঠতে দেখলাম। আসলে অফিসে আজকের ঘটনাগুলোর পর আমার মনটা রাগে দুঃখে এতটাই বেশি উঠেছিল যে ওখানে আর এক মুহূর্ত না থেকে সোজা গাড়ি নিয়ে নিজের ফ্ল্যাটে চলে এসেছিলাম আমি। কিন্তু বাড়ি ফিরেও মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না, তাই বাধ্য হয়ে নিজেকে খানিক ব্যস্ত রাখার জন্যই অবশেষে ব্যাগপত্র নিয়ে প্যাকিং শুরু করে দিয়েছিলাম আমি। তবে আমি চলে আসার মিনিট 10 মধ্যেই যে উৎসবও আমার পিছু পিছু প্রায় শশব্যস্ত হয়ে ছুটে আসবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমি জানতাম যে ও অবশ্যই আমার কাছে আসবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে কাজ পাগল উৎসবের কাছে এতটাও আশা আমার ছিল না। তবে ওকে এইভাবে এখানে তাড়াহুড়ো করে আসতে দেখে মনে মনে আমি যতই খুশি হই না কেন, মুখে কিন্তু তার ছিটে ফোটাও প্রকাশ আমি করিনি। এত সহজে তোকে ক্ষমা আমি করব না। আমাকে এতটা অন্ধকারে রেখে এতটা কষ্ট দিয়ে বারবার ও ঠিক কী প্রমাণ করতে চায়? ও একাই সব সামলে নিতে পারে, ওর কাউকে সঙ্গে দরকার নেই। নিজেকে কি সুপারম্যান ভাবে নাকি ও? এই তো কালকেই আমি কতটা আনন্দে খুশি তোকে বলতে গিয়েছিলাম আমার প্রেগনেন্ট হওয়ার কথাটা, কিন্তু ও সেটা শুনে ঠিক কি করলো? কোথা থেকে আবার সেই এক ডিভোর্সের কথা শুরু করে দিল, সেটা আবার 30s আমলের বস্তা পচা ভিলেনদের মতো অ্যাক্টিং করে। ও কি ভেবেছিল ওর এই সস্তার অ্যাক্টিং আমি ধরতে পারবো না? এতদিন ওর সঙ্গে থেকে থেকে ওর শরীর মন ছাড়িয়ে আত্মা পর্যন্ত চিনে ফেলেছি আমি। সেই লোকটার মনের মধ্যেকার ঝড় আমি বুঝতে পারবো না? তবুও তো আমি বারবার করে ওকে জিজ্ঞাসা করেছিলাম, অনুরোধ করেছিলাম সত্যিটা বলতে, কিন্তু তাতে কেউ সত্যিটা বলেছিল? না, বলেনি। এমনকি আজকে সকাল পর্যন্ত ওই নকল ডিভোর্স পেপারে সই করার সময়ও উৎসব আমাকে সত্যিটা বলেনি। ও কি একবারও ভেবে দেখেছে সেই সময় আমার ঠিক কেমন লাগছিল? ও কি একবারও ভেবে দেখেছিল কালকের গোটা রাত আমি কি অসহ্য রকমের ভয়ানক দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছি? ও যখন আমার কথা ভাবে না তখন আমিও আর ভাববো না। আজ ফ্ল্যাটে এসে থেকে ওই জন্যই তো আমি ওর সাথে একটাও কথা বলিনি। কথা বলা তো দূর, আমি আর তাকিয়েও দেখিনি ওর দিকে। আর সেজন্যই সে তখন থেকে ক্রমাগত আমার পিছন পিছন উৎসব ঘুরেই চলেছে, আর সঙ্গে ক্রমাগত বকবক করে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আমার কাছে বকুনি খেয়েও যে এতটা খুশি হয়ে যাবে সেইটা কিন্তু মোটেও আমার ধারণার মধ্যে ছিল না। অবশ্য এই খুশি হওয়ার কারণটা আমি ঠিক বুঝলাম কয়েক সেকেন্ড পরেই, কারণ আমার অগ্নিবর্ষণের মাঝে কখন যেন আমার হাতটা ধরে ফেলে নিজের হাতের মধ্যে নিয়ে উৎসব কোমল স্বরে বলে উঠল, বিশ্বাস করো উর্মি, আমি সত্যি তোমাকে কোনো রকম কোনো কথা গোপন করতে চাইনি। কিন্তু কি করব বলো, ওই শীর্ষক সেনগুপ্ত যে আমাকে ভয় দেখিয়েছিল তোমাকে ডিভোর্স না দিলে তোমার ক্ষতি করে দেওয়ার, সেখানে জেনে বুঝে আমি কি করে তোমাকে ওই বিপদের মধ্যে ঠেলে দিতাম তুমি বলো? উৎসবের মুখে শীর্ষর কথাটা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম, কিন্তু তারপরেও পুরো কথাটা বলতে কিছুতেই রাজি হলো না। অবশেষে আরও অনেক জোরাজুরির পর উৎসব একে একে আমাকে বলতে শুরু করলো শীর্ষ ঠিক কিভাবে ভুয়ো ভিডিও তৈরির ভয় দেখে উৎসবকে বাধ্য করেছিল আমাকে ডিভোর্স দিতে। হঠাৎই গতকাল রাতে ওর বলা কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম। তার মানে শীর্ষ চাইছিল যাতে কোনো না কোনোভাবে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, যাতে করে তারপর থেকে ও একাই শুধু আমার কাছাকাছি থাকতে পারে। দোষটা আসলে আমারই। আমি তো আগে থেকেই জানতাম যে স্কুল লাইফ থেকে আমার ব্যাপারটা ঠিক কতটা পসেসিভ। আমারই তো উচিত ছিল আগে থেকে সতর্ক হওয়া, কিন্তু আমি আসলে ভেবেছিলাম পরিণত হওয়ার সাথে সাথে ও হয়তো বদলে গেছে, কিন্তু ও যে আমাকে পাওয়ার জন্য আমার সংসার পর্যন্ত ভাঙার চেষ্টা করতে পারে সেটা আমার চিন্তার মধ্যেও আসেনি। তবে যাই হোক না কেন, পুরো কথাটা শুনে উৎসবের ওপরে না আমার রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। আমি প্রায় চেঁচিয়েই ওকে বললাম, তো ও তোমাকে এসে ব্ল্যাকমেল করলো আর তুমিও এক কথায় তাতে রাজি হয়ে গেলে কেন? আমাদের সফটওয়্যার এক্সপার্টরা কি পারতো না কোনো সমস্যা হলে সেটা সলভ করতে? তেমন হলে তো তুমি সাইবার ক্রাইমেও রিপোর্ট করতে পারতে। কেউ একজন এসে তোমাকে ব্ল্যাকমেল করলেই তুমি নিজের স্ত্রীকে ডিভোর্স দেবে? এটা কেমন কথা? আরে পাগলি, শীর্ষ আমাকে ব্ল্যাকমেল করার পর আমিও প্রথমে তোমার মতো ওই একই কথা ভেবেছিলাম জানো, কিন্তু তারপরেই আমার মনে হলো যে ও ডিভোর্সের জন্য এত মরিয়া কেন হয়ে উঠেছে। ওর যদি তোমার কাছাকাছি আসার হতো তাহলে তো সেটা অনেক আগেই অন্যরকমভাবেও করতে পারতো। তার মানে অন্য কেউ চাইছে আমাদের ডিভোর্সটা হোক। আর তারপরেই আমি ভাবতে লাগলাম যে আমাদের ডিভোর্স হলে কার কি লাভ হতে পারে। আর তখনই মনে এলো শেয়ারের কথাটা। একদিকে তোমার প্রেগন্যান্সিতে প্রমাণ হয়ে গেল যে আমার ওই ইনফার্টিলিটি রিপোর্টটা ভুল, আবার অন্যদিকে শীর্ষর মানসিক অবস্থা সম্পর্কে জানতে পেরে ওর রিক্রুটমেন্ট ডিটেলটা চেক করতে করতেও আমার চোখে পড়ে গেল
বাবা মশাইয়ের নিজস্ব রেকমেন্ডেশনের চিঠিটা। ব্যাস, এইভাবেই তারের সাথে তার জুড়তে জুড়তে একখানা মোক্ষম সমাধান পেয়ে গেলাম। আর তারপর তো সব কিছু তুমি জানোই। শুধু একটাই আফসোস জানো উর্মি, শেষ পর্যন্ত মূল কালপ্রিট এমন একজন বেরোলো যাকে না তো আমি শাস্তি দিতে পারবো আর না পুরোপুরি ক্ষমা করতে পারবো। বাবা মশাইয়ের কথা বলতে গিয়ে উৎসবের চোখ মুখ কিছুক্ষণের জন্য ম্লান হয়ে এলেও পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে ও বেশ উৎফুল্ল স্বরে বলে উঠল, তবে ওই শীর্ষকের ব্যাপারে কিন্তু আমি অলরেডি সাইবার ক্রাইমে কমপ্লেন করে দিয়েছি। পুলিশ তো হন্যে হয়ে ওকে খুঁজছেও। আচ্ছা, কিন্তু তুমি এই ব্যাপারে কি চাও উর্মি? উৎসব যে কেন শেষের দিকে আমি ইতস্তত করে উঠল সেটা আমি খুব ভালো করেই জানি। তাই ওর দ্বিধা কাটাতে আমিই ওকে শান্তভাবে বললাম, যে অন্যায় করেছে শাস্তি তার অবশ্যই পাওয়া উচিত। উৎসব আমার বন্ধু বলে আমি ওকে ছেড়ে দেবো এমন কথা কিন্তু মাথার মধ্যে এনো না। আমার উত্তর শুনে উৎসব দৃশ্যতেই কিছুটা স্বস্তি পেতে হঠাৎই একটা দুষ্টুমি বুদ্ধি খেলে গেল আমার মাথার মধ্যে। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে ওর থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে আমি কঠিনভাবে ওকে বললাম, তবে তোমাকেও যে আমি ক্ষমা করে দেবো সেইটা কিন্তু ভেবো না উৎসব। আমার এই অবস্থায় তুমি আমার সঙ্গে দুদিন ধরে যা যা করেছো তারপরে অন্তত আর তোমার সাথে একসঙ্গে থাকা যায় না। সেজন্য আমি ঠিক করেছি আজই রাতের ফ্লাইট ধরে আমি আবার জয়পুরে চলে যাব। তুমি থাকো তোমার কাজ, তোমার ব্যবসা নিয়ে, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। নিমেষের মধ্যে উৎসবের চোখে মুখে যেন আধার ঘনালো। তুমি সত্যিই চলে যাবে আমাকে ছেড়ে? আমিও আজ এত সহজে ওকে ক্ষমা করব না তো। তাই ওর দিক থেকে মুখ ঘুরিয়ে দ্রুত প্যাকিং করতে করতে আমি ওকে জবাব দিলাম, হ্যাঁ যাব। কেন যাব না আমি? তুমি তো কাল আমায় নিজের মুখেই বললে যে আমার সাথে নাকি তুমি আর থাকতে পারছো না। সেই বিবাহ বার্ষিকীর দিন থেকে তো ডিভোর্স নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলে তুমি। তাহলে এখন আর আমার সঙ্গে থেকে কি করবে তুমি? ডিভোর্সি হওয়ার যখন এতই শখ তখন থাকো ডিভোর্সের মতো। এমনিতেও তো তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি একা একাই সব কিছু করে নিতে পারো। তাহলে আর কি করবো আমি এখানে থেকে? বরং আমি চলে গেলেই দেখো তুমি ভালো থাকবে। এই দেখো আমার প্যাকিংও কমপ্লিট, এবার শুধু বেরিয়ে পড়লেই। উৎসব! হঠাৎই পিছন থেকে ধপ করে একটা জোরালো শব্দ হতেই চমকে পিছন ঘুরে দেখে উৎসব পড়ে গেছে। কোনোভাবে হয়তো তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করতে গিয়ে একেবারে মুক্ত করে মেঝের উপরে পড়ে গেছে ও হুইল চেয়ার থেকে। ওর চশমাটাও ছিটকে পড়ে গেছে অন্য পাশে। আমি দ্রুত ডাইনিং টেবিলের পাশ থেকে একটা চেয়ার এনে ওর সামনে রাখলাম যাতে ওটার ওপর ভর দিয়ে উপরে উঠতে পারে। তারপর বহুক্ষণের চেষ্টায় ওর কোমর ধরে সাহায্য করে কোনো রকমে আবারও যখন ওকে হুইল চেয়ারে বসালাম, আমি তো সঙ্গে সঙ্গে ওকে বড় সড়ো এক প্রস্ত বকুনি দিতে যাচ্ছিলাম এরকম একটা অবিবেচকের মতো কাজ করার জন্য। কিন্তু তার আগেই ওর কোথাও চোট আঘাত লেগেছে কিনা সেটা দেখার জন্য চিবুক ধরে তুলতেই ওর চোখে মুখে আমি স্পষ্ট দেখতে পেলাম স্বচ্ছ ফোঁটা ফোঁটা অশ্রুর অবারিত আনাগোনা। মুহূর্তের এই বিহ্বলতা কাটিয়ে ওঠার আগেই দুহাত দিয়ে আমার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে উৎসব যেন একেবারে শিশুর মতোই কাঁদতে কাঁদতে বলতে লাগলো, উর্মি আমায় ছেড়ে যেও না উর্মি, প্লিজ আমায় ছেড়ে যেও না উর্মি। আমি আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না উর্মি। হ্যাঁ আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, কিন্তু তবু আমাকে এত বড় শাস্তি দিও না তুমি উর্মি। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই উর্মি, আর কেউ নেই। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। আমি মরে যাব উর্মি, মরে যাব আমি। শেষের কথা আর থাকতে না পেরে ওর মুখটা নিজের হাত দিয়ে চেপে বন্ধ করে দিলাম আমি। ধীরে ধীরে ওর চোখের ভেজা কোল দুটো মুছিয়ে আবারও পরম যত্নে ওকে জড়িয়ে ধরে ওর এলোমেলো চুলে বিলি কাটতে কাটতেই এক আলতো প্রাপ্তির হাসি যেন ছড়িয়ে পড়লো আমার সমগ্র চেতনায়, কিংবা হয়তো তারও গভীরে আত্মার অন্তঃস্থল থেকে যেন বেরিয়ে আসতে লাগলো আমার মনের কথাগুলো। কোথায় আর যাবো আমি তোমায় ছেড়ে উৎসব? আমি তো শুধু একটু ঠাট্টা করছিলাম তোমার সাথে। তুমি ছাড়া আমার এবার কে আছে বলো তো? আমরা দুজনে যে দুজনকে ছাড়া অসম্পূর্ণ উৎসব। তুমি আমি, আমাদের এই সংসার, এসবের মায়া কাটিয়ে আর কোথাও যাওয়ার কি উপায় আছে আমার উৎসব? ধীরে ধীরে কোমরে বেড় দিয়ে জড়িয়ে থাকা মানুষটা একটু শান্ত হতে আমি আবারও একটু ঠাট্টা করে খানিক গম্ভীর স্বরে ওকে বললাম, তবে আমি কিন্তু সত্যিই তোমাকে এখনো ক্ষমা করিনি উৎসব। তোমাকে কিন্তু এইবারে একটু ভালো করে ক্ষমা চাইতে হবে, বুঝেছো?
হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, আমায় কি করতে হবে তুমি বলো। তুমি যা বলবে আমি তাই করবো উর্মি, তাই করব। মুচকি হেসে এবারে গালে হাত দিয়ে খানিক ভেবে আমি দ্রুত ওকে বললাম, কান ধরো। মানে? মানে আবার কি? দুহাত দিয়ে নিজের কান ধরো, তারপর আমি যা যা বলছি সেগুলো বলো। প্রথমে খানিক ইতস্তত করলেও আমার বড় বড় চোখ আর ধমকের চোটে অবশেষে বেচারা বাধ্য হলো কান ধরতে। দৃশ্যটা দেখেই আরও খানিক মজা পেয়ে গেলাম আমি ওকে বললাম, বলো এবার যে আমি কখনো উর্মির থেকে কোনো কিছু লুকোবো না, ওকে কখনো মিথ্যে বলবো না, আর ওকে কখনো কষ্ট দেব না। ওকে বাবা, ওকে। আমি আর কোনো কিছু লুকোবো না, তোমাকে কখনো মিথ্যে বলবো না, আর কখনো তোমাকে কষ্ট দেব না, ওকে? উৎসব আমার বলা প্রত্যেকটা কথা এমন গড়গড়িয়ে বলে গেল যে আমি আর চাইলেও নিজের এই গম্ভীর মুখ ধরে রাখতে পারলাম না। কিন্তু তারপরেই হঠাৎ কি মনে হতে উৎসব আবারও বেশ চিন্তিত হয়ে আমার একটা হাত ধরে ফেলল। হ্যাঁ গো, বলছি তুমি সত্যিই যদি কোথাও না যাও তাহলে সব ব্যাগ গোছাচ্ছ কেন? উৎসবের এহেন চিন্তিত চোখ মুখ আর অসহায় কণ্ঠস্বর শুনে আমি আবারও হাসতে হাসতে ওর চুলটা ঘেঁটে দিলাম। আরে বাবা, হে স্বামী, এবার তো নিজের ফ্ল্যাটে ফিরতে দিন আমায়, নাকি এখনো অভিসার চালিয়ে যাবেন? বিষয়টা বুঝতে পেরে উৎসবও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর তারপরেই ওর চোখ দুটো অদ্ভুত একটা প্রশান্তি আর আবেগে ভরে উঠল আমার পেটের দিকে তাকিয়ে। ধীরে ধীরে নিজের হাতটা সেখানে ছুঁয়ে উৎসব ফিসফিস করে উঠল, এবার তো তুমিও আমাদের সঙ্গে বাড়ি ফিরবে সোনা। তোমার কাছে অনেক অনেক সরি আমি। কিন্তু তুমি দেখো তোমার বাবাই একদিন বেস্ট বাবা হয়ে উঠবে, তুমি দেখে নিও। সূর্যাস্তের রঙিন আলোয় আমি শুধু মুগ্ধ হয়ে দেখলাম পিতৃত্বের প্রথম ছোঁয়ায় আরো আরো অনেক গুণ বেশি উজ্জ্বল হয়ে ওঠে এক নতুন উৎসবকে। ভবানীপুরের মুখার্জি বাড়ি আজ অনেক দিন পর আবারও আলোয় আলো সেজে উঠেছে। কারণ অবশ্য যে বিশেষ মানুষ তাকে বহুক্ষণ ধরে আমি দেখতেই পাইনি। সুতরাং এই মুহূর্তে সে যে ঠিক কোথায় দাপাদাপি করে বেড়াচ্ছে আমি সেটা জানি না। আজ বহু বছর পর এই বাড়িতে পা রেখে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ঠিকই, তবে সেটাকে না পুরোপুরি খারাপ বলা যায় না। আসলে উৎসবের বাবা সত্যিটা জানার পর থেকেই এ বাড়িতে আসা প্রায় বন্ধই করে দিয়েছিলাম আমরা। যাও বা কখনো আসতাম সেটা ঠাম্মির সঙ্গে দেখা করার জন্যই। ওই মানুষটার তো আর এসবে কোনো দোষ নেই, তাই ওনার প্রতি আমরা সব সময় নিজেদের দায়িত্ব পালন করে গেছি। উৎসবের বাবা অবশ্য এখানে থাকেন না, বেশ কয়েক বছর হলো উনি পাকাপাকিভাবে অন্যত্র কোথাও গিয়ে থাকছেন। আমরা দুজনের সেই বিষয়ে কৌতূহল দেখাইনি। টিকলিতে এখনো আছেন, এই বাড়িতেই থাকেন ঠাম্মির কাছে। মানুষটা যাই করুক না কেন শেষ পর্যন্ত তো সেই নিজের পরিবারের জন্যই টাকার কথা ভেবেই করেছে, তাই না? তাই ওনাকে হয়তো ক্ষমা করাই যায়। এই যে আজও আমরা এই বাড়িতে এসেছি সেটাও একমাত্র ঠাম্মির জেদের কারণেই। অসুস্থ মানুষটার ওই একটাই ইচ্ছে, তার পুতনির 5 বছরের জন্মদিন যেন এই বাড়িতেই ধুমধাম করে পালন করা হয়। আর আজ সেই উপলক্ষে এই এত বিশাল আয়োজন। হ্যাঁ, আজ আমার আর উৎসবের মেয়ে উর্নিশা, মানে আমাদের চিনির জন্মদিন। ইতিমধ্যে বিকেল গড়িয়েছে, লোকজনও আসা শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনো এই ঘর থেকে বেরোতে পারিনি। আর তার কারণ কি? একজন বদ্ধ উন্মাদ মানুষের অতিরিক্ত সাজগোজ। বিগত 8 ঘন্টা ধরে জামা, জুতো, ঘড়ি এই সব নিয়ে উৎসব আমাকে এতটা উত্তক্ত করে মেরেছে যে শেষটা তো আমি একেবারে ধৈর্য হারা হয়ে গেলাম। ওকে বলেই ফেললাম, বলছি শুনছো, যদি ভুলে না গিয়ে থাকো আজকে কিন্তু আসলে তোমার না, তোমার মেয়ের জন্মদিন। তাহলে তুমি কেন এত অতিরিক্ত সাহায্য বলো তো? তোমাকে ঠিক কে দেখবে? হ্যাঁ। উৎসব অবশ্য তখনই আমার প্রশ্নের উত্তরটা দিল না।
বরং আরও কিছুটা সময় নিয়ে নিজের চুলটা ভালোভাবে সেট করে রিমলেস চশমাটা পরে হাতে পার্পল ব্যান্ডের ঘড়িটা পরতে পরতে অবশেষেও মুখ খুলল। আরে বাবা, তুমি বোঝো না কেন? আজকে তো আমার মেয়ের সব বন্ধু বান্ধব, তাদের বাবা মায়েরা সবাই আসবে নাকি? হ্যাঁ, তো তাদের সামনে আমাকে বেস্ট দেখাতে হবে না? নাহলে আমার মেয়ের প্রেস্টিজ কি করে থাকবে বলো দেখি? উৎসব, চিনির এখন 5 বছর বয়স, তুমি বুঝতে পারছো? অনলি 5। তুমিও সব বুঝবে না উর্মি। উৎসব শেষবারের মতো নিজেকে আরও একবার আয়না দেখতে দেখতে শৌখিন কয়েকটা পারফিউমের বোতল থেকে বেছে নিয়ে স্প্রে করতে লাগলো। বুঝলে, ওদের সোসাইটিতে স্ট্যাটাস আরও বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেটাই। সত্যি বলতে আমি ওদের বাপ মেয়ের ব্যাপার স্যাপার তেমন কিছু বুঝিও না, বুঝতে চাইও না। উৎসব তো শুরু থেকে মেয়ে অন্তপ্রাণ, আর এখন তো চিনিটাও নিজের বাবাইকে ছাড়া চারদিকে অন্ধকার দেখে। তবে ওদের দুজনকে একসাথে দেখলেই না আমার মনটা যেন অনাবিল একটা প্রশান্তিতে ভরে ওঠে। ওরাই তো আমার গোটা দুনিয়া, তাই না? ভাবতে ভাবতেই বাইরে অনুষ্ঠানের জায়গায় আসতেই লোকজনের ভিড়ে হলুদ গাউন পরা চিনিকে অবশেষে আমি দেখতে পেলাম। সারাদিন তো এই বিশাল বাড়িতে সে কোথায় কোথায় যে ছুটে বেরিয়েছে কিছুই বুঝতে পারছিলাম না আমি। আর সঙ্গে প্রশ্রয় দেওয়ার জন্য তো তার বাবা আছেই। এই তো এখনো চারপাশে এত লোকের মাঝেও নিজের বাবাইকে দেখে সে ঠিক ছুটে চলে এসেছে উৎসবের কাছে। তারপর কেক কাটার পর আবার ফিরে গেছে নিজের বন্ধুদের মাঝে। উৎসব অবশ্য আজ এসে থেকে বেশ বিব্রত। আর তার কারণ কি? তার মেয়ের কোনো এক ছেলে বন্ধু যে কিনা আগের পরীক্ষায় অঙ্কে 2 পেয়েছিল, সে এসে ওর মেয়ের হাত ধরেছে। চিনির আরও এক ক্লাসমেট যে কিনা সবসময় চিনির টিফিন কেড়ে নেয়, সে আজকেও চিনির থেকে একটা আইসক্রিম কেড়ে নিয়েছে। তা এইসব অভিযোগের বহর শুনে অবশেষে দীর্ঘশ্বাস ফেলে যখন আমি নিজের এতদিনের চেনা তুখোর বিজনেসম্যান স্বামীটিকে মনে প্রাণে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, তখনই হঠাৎ দেখা গেল বাকি সমস্ত বন্ধুদের ছাড়িয়ে চিনি হাসতে হাসতে ছুটে আসছে আমাদের দিকে। আর তারপর মিষ্টি করে হেসে তার বাবার দিকে হাত বাড়িয়েই হঠাৎ করে চিনি বলে উঠল, আমার সাথে ডান্স করবে বাবাই? তোমার থেকে ভালো আর কেউ ডান্স করতে পারে না। আমার বাবা কিং বলেই না আমি প্রিন্সেস, তাই না বাবাই? অতঃপর ডিজনির প্রিন্সেস থিমের পার্টিতে মাঝখানে সুন্দর মিষ্টি ফ্ল্যাশলাইটে সত্যি যেন একটা ছোট্ট মিষ্টি রাজকন্যাকে দেখা গেল। তার বাবার একটা হাত ধরেই হুইল চেয়ারের চারপাশে নিজের মনেই নিচে নিচে ঘুরে বেড়াতে লাগলো সে। আজ চিনি আর তার বাবারই হাসি খুশি মুখটা দেখে অচিরেই আমার চোখের কোণটা যেন ভিজে উঠল। এই প্রাপ্তি, এই পরিপূর্ণতা, এই গ্রহণযোগ্যতাটুকুর জন্যই তো জীবন এত সুন্দর, এত বর্ণময়। এই জীবনই যে আমাকে শিখিয়েছে খামতি বলে আসলে কিছুই হয় না এই পৃথিবীতে। প্রত্যেকে তার নিজের মতো করে সুন্দর, নিজের মতো করে সম্পূর্ণ। অপেক্ষা যা থাকে তা শুধু সেই গ্রহণ করে নেওয়ার মধ্যে। এই জীবনে একবার অন্তত মন প্রাণ দিয়ে কিছু চেয়ে দেখতে হয়, কারণ তাহলেই যে সেই চাওয়া আমাদেরকে পাওয়ার রাস্তা দেখায়।